সন্ধ্যা ৬টায় সঙ্গীতের প্রোগ্রাম শুরু হয়। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসে পড়েছে। শ্রাবণ পরনে জায়ানের কিনে দেওয়া সবুজ গাউনটা, বিথি লাল গাউন, সূর্য পরেছে কালো শাড়ি, জেরিন বেবি পিঙ্ক কালার গাউন, আর সুমাইয়া পরেছে পার্পল কালারের শাড়ি। মিতু একটা শর্ট ড্রেস পরে নিচে আসে আর অপেক্ষা করে রায়হান আসার, কিন্তু রায়হানের আসার কোনো নামগন্ধ নেই। তাকে দেখে সবাই নাক সিটকে শ্রাবু, জেরিন, বিথি, সূর্য, সুমাইয়া মুখ টিপে হাসে। তাদের মুখে টিপে হাসতে দেখে ছেলেরা মুখ টিপে হাসে। মেয়েদের ড্রেসের কালারের সাথে কালার মিলিয়ে ছেলেরাও পাঞ্জাবি পরেছে। তাদের একসাথে একদম পারফেক্ট কাপড় লাগছে। আজ খানবাড়ির মূল আকর্ষণ যেন এই তাদের ভেতরে আছে। তাদের প্রোগ্রামের শুরু হওয়ার প্রথমেই পারফরম্যান্স করে খানবাড়ির ছোট সদস্য শোভা আর অন্তরা। তারপর একে একে সবাই পারফরম্যান্স করে। প্রোগ্রাম শেষ পর্যায়ে এসে তারা কাপল ডান্স করবে বলে সায়াম স্টেজে উঠে সবার দৃষ্টি আকর্ষণ করে সায়াম বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এতক্ষণ তো সবার পারফরমেন্স দেখলেন। এখন চলুন সবাই মিলে দেখি 5 কাপলের একটা কাপল ডান্স দেখি। এটা বলেই সবাই হাত তালি দেয় আর সায়াম নেমে যায় স্টেজ থেকে। তারপর তারা 5 কাপল দাঁড়িয়ে যায় নাচের উদ্দেশ্যে। তাদের দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ করে বলছে, মাশাআল্লাহ, এরা যেন একে অপরের জন্যই তৈরি। কিন্তু খানবাড়ির আরেক ছেলে এটা কি ধরে এনেছে? তাদের কথা গুঞ্জনের মাঝে শুরু হয় নাচ। সায়াম চিল দিয়ে বলে, তাদের শুরু করো সবাই। এটা বলেই নাচের প্রস্তুতি নিয়ে দাঁড়ায় তারা 5 জন মেয়ে এক সাইডে, 5 জন ছেলে এক সাইডে। সাউন্ড বক্সে গান চালু হয় আর তারাও গানের সাথে নাচতে থাকে আর তাল মিলিয়ে বলতে থাকে, আর এই যে বিয়ান সাহেব, ভাব নিবেন না, এতগুলো বিয়াই যেন দেখাও দেখেন না। আর এই যে বিয়ান সাহেব, মাইন্ড খাইবেন না, কালা চশমা পরলে কিন্তু বেল্ট পাইবেন না। একে তো রূপের আগুন, তারা আবার ঠাকুর দেখুন। মনে দয়া মায়া সব কি আপনার ব্যান্টি ব্যাগে রাখছেন নাকি? আপনি দেখতে যাক্কাস, শুনছি নাচতেন ভালো, তবে আজকের দিনে ডান্স ফ্লোর কেন থাকবে খালি? বিয়ান সাহেব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, পান খুইলা নাচেন আপনি, হেভি বিটে গান সারছি। বিয়ান সাহেব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, পান খুইলা নাচেন আপনি, হেভি বিটে গান ছাড়ছি। আমরা ডিজিটাল পোলা, যার কোটি টাকা তোলা, তা কে না জানে, কে না জানে। যদি মনে রাখেন খোলা, দেব হালকা প্রেমের দোলা। খবর যাবে কানে 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 কানে, আপনার কুতু কুতু প্রেমের গুল্লি মারেন। আজকের দিনের গানগুলো ফালাই দিয়া যাটকি, শুনছি বাসায় নাকি নাচের প্র্যাকটিস করেন, তবে আজকের দিনে লজ্জা পেলে লাভ হবে নাকি? তাই তো আজ আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, পান খুইলা নাচেন আপনি, হেভি বিটে গান সারছি। বিয়ান সাহেব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, পান খুইলা নাচেন আপনি, হেভি বিটে গান ছাড়ছি। তাদের নাচের মধ্যেই লাইট অফ হয়ে যায় আর এটা তারা প্রি প্ল্যান করেই রাখছিল। তারপর আবার সব লাইট জ্বলে ওঠে। আবারও তারা গানের সাথে তাল মিলিয়ে গান গাইতে থাকে আর নাচটা সম্পূর্ণ করে। কারেন্ট গেছে তো কি হয়েছে বিয়ান সাহেব, আরও একটা সারপ্রাইজ বাকি আছে। বিয়ান সাহেব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, পান খুইলা নাচেন আপনি, হেভি বিটে গান ছাড়ছি। আরে ব্যান্ড দল জোরসে বাজায়, এভাবে তাদের নাচ সম্পূর্ণ হয়। তাদের এরকম অসাধারণ নাচ দেখে এক একজন মুগ্ধ হয়ে তাদের দিকে বারবার ঘুরে ঘুরে দেখছে। তাদের নাচ এতটাই নিখুঁত ছিল যে সবার নজর কেড়ে নেয় তারা। তাদের নাচ শেষ হতেই জায়ান এসে শ্রাবুকে বলে, জানেমান, চলো এবার আমরাও বিয়েটা সেরে ফেলি। আমার আর তোমাকে ছাড়া ভালো লাগছে না। তার কথা শুনে শ্রাবু বলে, আপনার মাথায় কি সমস্যা আছে? সারাদিন উল্টাপাল্টা বলতেই থাকেন। মাথায় সমস্যা নেই, কিন্তু বুকে আছে। আহ, কবে যে তোমাকে এই বুকে নিয়ে ঘুমাবো। দেখো, চারিদিকে শুধু কাপল আর কাপল, আমরা কাপল হয়েও হচ্ছি না। এর থেকে বড় কষ্ট কি হতে পারে জানেমান? অভ্যা- অস-
অসভ্য লোক একটা, আপনার ঠোঁটগুলো আমি সেলাই করে দিব। যা বাবা, আমি কি এমন বললাম? তুমি আমার ঠোঁট সেলাই করতে চাইছো? শ্রাবু আর কোনো কথা না বলে চলে যায়। পিছ থেকে জায়ান আবারও বলে ওঠে, জানেমান, তৈরি থেকো। আর মাত্র কিছুদিন, তারপর আমার ঘরের ঘাড়োয়ানি হতে। শ্রাবু কথাটা শুনেও কোনো কিছু না বলে চলে যায়। আর জায়ান সেখানে দাঁড়িয়ে শ্রাবুর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। প্রোগ্রাম শেষ হলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে যার মতো চলে যায়। আর বাড়ির সবাইও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। কাল বিয়ে বলে কথা, সকাল সকাল উঠে সব কাজ সারতে হবে। তাই তারা সবাই ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। রাত 2টা বাড়ি ফিরে রায়হান। বাড়ি ফিরে আগেই চলে যায় রান্নাঘরে। উদ্দেশ্য 1 কাপ কফি বানাবে। কফিটা নিয়ে ডাইনিং টেবিলে বসে কফিতে এক চুমুক দিতেই পকেট থেকে ফোনটা বের করে বাড়ির গোপন সিসি ক্যামেরা অন করে। সেদিন সবাই শপিংয়ে যাওয়ার পর রায়হান খান বাড়িতে ক্যামেরা লাগিয়ে দেয়। তারপর ক্যামেরা অন করে সন্ধ্যার কাপল ড্যান্সের ভিডিওটা অন করতেই দেখতে পায় জায়ান আর শ্রাবু একসাথে নাচছে। এতে রায়হানের রাগ যেন সপ্তম আকাশ ছয়। সে সাথে সাথে ফোনটা ছুঁড়ে মারে। ফোনটা দূরে ছিটকে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে আর কফিটুকু খেলো না, সেভাবে ফেলেই চলে যায় রুমে ফ্রেশ হতে। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে শাওয়ার নিয়ে রুমে আসে। ভেজা তোয়ালে বারান্দায় নাড়তে গিয়ে দেখতে পায় শ্রাবুর রুমের লাইট জ্বালানো। বাড়ির সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, অথচ এই মেয়ে জেগে আছে। তার মনে খটকা জাগে। তাই সে সাথে সাথে রুম থেকে বের হয়ে দৌড়ে চলে যায় শ্রাবুর রুমে। রুমে গিয়ে দেখতে পায় রায়হান যা ভেবেছিল তাই হয়েছে। শ্রাবুর শ্বাসকষ্ট বেড়েছে। ফ্লোরে শুয়ে শ্রাবু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রায়হান দৌড়ে এসে শ্রাবুর 2 বাহু ধরে উঠিয়ে বসাতে চায় কিন্তু পারে না। তাই রায়হান ফ্লোরে বসে শ্রাবুকে বুকে জড়িয়ে ধরে কাপা গলায় অধৈর্য হয়ে বলতে থাকে, এই হলুদিয়া, আমার জান, কি হয়েছে তোর? খুব কষ্ট হচ্ছে পাখি? তোর গ্যাস কোথায় বল আমাকে পাখি। এই পাখি জান, কেন এভাবে নাচতে গেলি বল? আমার কথা কেন একটু শুনিস না? বল না জান, কোথায় রেখেছিস তোর গ্যাস? শ্রাবু কিছুই বলতে পারে না। তাই রায়হান শ্রাবুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেই গ্যাসটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর গ্যাসটা শ্রাবুর ওয়ার্ড্রপের ছোট ড্রয়ারে খুঁজে পায়। গ্যাসটা হাতে নিয়ে রায়হান আবার তাড়াতাড়ি করে শ্রাবুর কাছে এসে গ্যাসটা তার মুখে দিয়ে দেয়। মিনিট 5 পর শ্রাবু স্বাভাবিক হয়ে তার শরীর ক্লান্ত হয়ে যায়। আর রায়হান তাকে বুকে জড়িয়ে রাখে। আস্তে আস্তে শ্রাবুর নিঃশ্বাস ভারী হয়ে আসে। রায়হান বুঝতে পারে তার হলুদিয়া পাখি তার বুকেই পরম শান্তিতে ঘুমিয়ে গেছে। তাই সে নিঃশব্দে শ্রাবুর কপালে গভীর পরশ এঁকে দিয়ে বলে, আমাকে এভাবে আর কত জ্বালাবি? একটু তো শান্তি দিতেই পারিস। উঠতে দিয়েছি বলে যা নয় তাই করবি? কেন বুঝিস না আমার অনুভূতিটা? 5টা বছর দূরে সরিয়ে রাখলি। ভেবেছিলাম ফিরে আসলে তুই আমাকে আপন করে পেতে চাইবি, কিন্তু তুই চাইলি জায়ানকে। আমি কি অনেক খারাপ পাখি? আমার ভালোবাসা কি পাপ ছিল? যদি আমার ভালোবাসা পাপ হয়ে থাকে, তাহলে আমার সাথে তোকেও পাপী হতে হবে। তুই শুধু আমার, শুধুই আমার। আর কিছুদিন তারপর তোকে আমি নিজের করেই ছাড়ব। আমি রায়হান আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। তাই তোকে চেয়েছি, তোকে আমার করে নিবই। সে ভালোভাবেই হোক বা জোর করে ছিনিয়ে, তবুও তোকে আমার লাগবই। রায়হান কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করে, একবার আমার হয়ে যা, আর কখনো তোর চোখে পানি আসতে দিব না। আমি সব ছেড়ে দিব। আমরা লন্ডন চলে যাব। সেখানে তোকে নিয়ে একটা সুখের সংসার করব। আমাদের মাঝে কেউ আসতে পারবে না। আমি তোকে খুব খুব ভালোবাসবো পাখি। রায়হান এসব বলে চুপ হয়ে যায়। তারপর হঠাৎ সুর তুলে গান ধরে। আর শ্রাবু তখন রায়হানের বুকে মাথা গুজে ঘুমিয়ে আসে। আর রায়হান খাটের সাথে হেলান দিয়ে বসে শ্রাবুকে জড়িয়ে ধরে আবারও কপালে একটা চুমু দিয়ে সুর তুলে গান গাইতে শুরু করে। लफ्ज़ कितने ही तेरे पैरों से लिपटे होंगे, तूने जब आखिरी खत मेरा जलाया होगा, तूने जब फूल किताबों से निकाले होंगे, देने वाले भी तुझे याद तो आया होगा।
রায়হান গানটা শেষ করেই শ্রাবুর মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে শ্রাবুকে বিছানায় শুয়ে কপালে একটা গভীর চুমু দিয়ে চলে যায় নিজের রুমে। তার চলে যাওয়ার পর শ্রাবু চোখ খুলে তাকায় আর কপালে হাত দিয়ে সেই জায়গা স্পর্শ করে যেখানে রায়হান চুমু বসায়। শ্রাবুর চোখে পানি। সে আজও এই মানুষটাকে বুঝতে পারল না। কি চায়, কেন চায়, কিভাবে চায়। সেও তো কষ্ট পেয়েছিল। সেও তো রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে পথ চেয়ে বসেছিল তার ফিরে আসার। রায়হান তো একাই এই দহনে পুড়েনি, শ্রাবও পুড়েছে। আজ তাদের দুজনের জন্য আরও একটা জীবন দহনে পড়ছে। সেদিন শ্রাবু হুট করে নেওয়া সিদ্ধান্তটা যেন এখন শ্রাবুর গলায় কাটা হয়ে আছে। জায়ানের এত ভালোবাসা, এত কেয়ার দেখে সে নিজেই এখন নিজেকে বড্ড অপয়া মনে করছে। তার জন্যই আজ দুটা ছেলের জীবন নষ্ট হচ্ছে। সে তো এমনটা চায়নি, তাহলে তার সাথে কেন এমনটা হচ্ছে? সেও তো আর 5 জন মেয়ের মতো থাকতে চেয়েছিল। তাহলে এত মোড় কেন আসছে তার জীবনে? আজ খানবাড়ির নতুন রূপে সেজেছে। আজ বললে ভুল হবে, আজ 5 দিন ধরেই খানবাড়ি নতুন আমেজে সেজে আছে। তবে আজকের সাজে বাড়িটা যেন কোনো রাজপ্রাসাদ থেকে কম লাগছে না। বাগান থেকে শুরু করে আজ কাঁচা ফুলে সাজিয়েছে পুরো খানবাড়ি। শুধু কাঁচা ফুল না, লাইটিং, ঝাড়বাতি, তারাবাতিতে এমনভাবে সাজানো হয়েছে বাড়িটা নতুন সাজে যেন কোনো রূপকথার রাজপ্রাসাদ মনে হচ্ছে সবার কাছে। বেলা 11টায় বাড়ির সকল মেয়েরা একজোট হয়েছে পার্লারে যাওয়ার জন্য। তাদের পার্লারে নিয়ে যায় জায়ান আর সায়াম। বেলা গড়িয়ে দুপুর 1টা বাজতে চলল, কিন্তু মেয়েরা তাদের শ্বাস শেষ করে বেরোনোর নামই নিচ্ছে না। তাই জায়ান আর সায়াম বিরক্ত হয়। জায়ান হঠাৎ সায়ামকে বলে, এ ভাই, মেয়েদের আটা ময়দা মাখতে এত সময় লাগে কেন? সেই তো আবার ধুয়ে ফেলবে। তাহলে শুধু শুধু টাকাগুলো নষ্ট করার মানে কি? হ্যাঁ রে ভাই, আমিও এটা চিন্তা করি। এদের এত সেজে লাভ কি হয়? সে তো আবার পানি দিয়ে ধুয়ে ফেলে। আমার জন্য তো পুরো 10,000 টাকা আমার পকেট থেকে মেরে দিল। এই ভাই, তোর জানেমন তোর পকেট থেকে কত টাকা ঝেড়েছে রে? আমার জানেমান তো আমার থেকে। তারপর বলুন কত টাকা নিয়েছি। তাদের কথার মাঝেই কেউ একজন মেলি কণ্ঠে কথাটা বলে ওঠে। তারা দুজন কণ্ঠ অনুসরণ করে পিছু ফিরে তাকাতেই দেখতে পায় মেয়েরা অলরেডি তাদের পিছনে দাঁড়িয়ে সব কথা শুনেছে। তারা দু ভাই একে অপরের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে জায়ান বলল, জানেমান, ছি ছি, তুমি এসব কি বলছো? আমার সব টাকা তো তোমারই। এই সায়েমই তোমাদের নিয়ে বাজে কথা বলছি। আমি উল্টো তাকে ধমকে বলেছিলাম, একদম এসব বলবি না। ওরা সাজবে না তো তুই কি সাজবি? তারপর কি যেন বলছিলেন, আটা ময়দা মাখতে কেন এত সময় লাগে? তারপর আরও কি যেন বলেছিলেন, ধুয়ে। শ্রাবুকে পুরো কথা শেষ করতে না দিয়ে জায়ান বলে ওঠে, আরে জানেমান, এসব কি সায়েম বলেছে? আমি বলিনি, বিশ্বাস করো জানেমান। কি রে ভাই, কথা তুললি তুই আর ফাঁসিয়ে দিচ্ছিস আমাকে? এই কেমন অবিচার তোর? আমার না হওয়ার সংসারে কেন আগুন লাগাচ্ছিস? সায়েমের বাচ্চা, তুই আমার সাথে আজকের পর থেকে আর কথা বলবি না বাদর। তোর 10,000 টাকা নিয়ে সেজেছি, বেশ করেছি, আরও নিব। বাবু, বিশ্বাস করো, আমি এসব বলতে চাইনি। এই জায়ান শালা আমাকে এইসব বলেছে। ভাই, তুই তোর বউয়ের সামনে আমাকে এভাবে ফাঁসিয়ে দিচ্ছিস? আর তুইও যে একটু আগে তোর বউয়ের সামনে আমাকে ফাঁসিয়ে দিলি। তাদের দুজনের এমন ঝগড়া দেখে সবাই মুখ টিপে হাসছে। তাদের ঝগড়ার মাঝেই শ্রাবু আর জেরিন চিল্লিয়ে বলে, স্টপ, থামুন আপনারা। জায়ান, আপনি কি আমাদের নিয়ে যাবেন নাকি আমরা নিজেরাই চলে যাব? দুপুর 2টা বাজতে চললো। না না জানেমান, আমি নিয়ে যাব। এই বেটা, সব জায়গায় প্যাঁচ লাগায়। আমি প্যাঁচ লাগাই নাকি তুই লাগাস? তাদের ঝগড়া থামছে না দেখে সবাই উল্টো দিকে ঘুরে হাঁটা ধরতেই জায়ান দৌড়ে এসে শ্রাবুর সামনে দাঁড়িয়ে বলে, জানেমান, রাগ করো না, চলো চলো, আমরা এখনই যাচ্ছি। সবাই গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়িতে বসেও দু ভাই ঝগড়া করেই যাচ্ছে। জায়ানের গাড়িতে জেরিন, শ্রাবু, সায়াম আর জায়ান। জায়ান ড্রাইভ করছে আর ঝগড়া করছে। তারা ঝগড়া করতে করতে 4 জন চলে যায়। আর খানবাড়ির গাড়িতে সূর্য, বিথি, সুমাইয়া আর বাকি ছোটরা। তাদের গাড়ি ড্রাইভ করে নিয়ে যায় ড্রাইভার। 30 মিনিটের ভেতরে শ্রাবুদের গাড়ি এসে থামে খানবাড়ির গেটে। শ্রাবুদের আসার আগেই সূর্যদের গাড়ি খানবাড়িতে প্রবেশ করে।
তারা বিথিকে স্টেজে নিয়ে বসিয়ে দেয় আর তারা 4 জন পড়ে আসে। জায়ান আর সায়াম আগে নেমে জেরিন আর শ্রাবুকে নামতে বলে। শ্রাবুর লেহেঙ্গাটা ভারী হওয়ায় তার নামতে কষ্ট হচ্ছিল, তাই জায়ান তাকে হাত ধরে নামতে যায় আর শ্রাবু জায়ানের হাত ধরে নেমে যায়। আর তখনই তাদের পেছন থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলে ওঠে, বাহ, খানবাড়ির রাজকন্যা শ্রাবন্তী খান বাড়ির সামনেও বেহায়াপনা করছে বিয়ের আগেই। কে এরকম ভাবে কথাটা বলল দেখার জন্য তারা পেছনে ফিরে তাকিয়ে দেখতে পায় রায়হান দুহাত দু পকেটে গুজে দাঁড়িয়ে আছে। তার তীক্ষ্ণ দৃষ্টি তাদের দুজনের দিকে আবদ্ধ। জেরিন পাশ থেকে বলে, ভাইয়া আপনি কি বলছেন? শ্রাবুর লেহেঙ্গার জন্য গাড়ি থেকে নামতে অসুবিধা হচ্ছিল, তাই জায়ান ভাইয়া ওকে নামাতে হেল্প করছে। জেরিন, আমি তোমাকে কিছু বলিনি, তাই তুমি এর মধ্যে কথা বলো না। জেরিন রায়হানের এমন কথায় চুপসে যায়। তাকে এরকম ভাবে মুখ মলিন করতে দেখে সায়াম বলে, রায়হান ব্রো, তুমি কিন্তু ঠিক করছো না। এইভাবে কে কথা বলে? আর শ্রাবন্তী তো তোমার বোন হয়। তুমি ভাই হয়ে বোনকে এভাবে কিভাবে বলতে পারো? সায়েম, জাস্ট শাট আপ ইয়োর মাউথ। আমি তোমাদের কাউকে কিছু বলছি না। যাকে বেহায়াপনা করতে দেখেছি তাকেই বলছি। তোমরা কেন মাঝে ঢুকে কথা বাড়াচ্ছ? এটা আমার একদমই পছন্দ না, তাই নিজেদের লিমিটে থাকো। শ্রাবুর চোখ ছলছল করছে রায়হানের এরূপ কথায়। সে মাথা নিচু করে আছে, তার চোখ দিয়ে 2 ফোঁটা উষ্ণ গরম পানি গাল বেয়ে পড়ে। জায়ান শ্রাবুর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে শ্রাবু কাঁদছে, তাই জায়ান বলে ওঠে, কি সব যাতা বলছেন? এখানে বেহায়াপনার কি হলো? শ্রাবন্তীর গাড়ি থেকে নামতে কষ্ট হচ্ছিল তাই হেল্প করছি। আর এখানে আপনি বেহায়াপনার কি দেখলেন? নিজের দৃষ্টিভঙ্গি বদলান। সবাইকে অন্তত আপনাদের মতো ভাববেন না। তার কথায় রায়হান কুটুলি হেসে বলে, আমি কেমন তা অন্তত আপনাকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না, মিস্টার জায়ান শিকদার। না, হবে না, কারণ আমি আপনাকে ভালো করেই চিনি। তাই নতুন করে আপনাকে চেনার আমার কোনো ইচ্ছেই নেই। আর আপনার মতো মানুষকে আমি নতুন করে চিনতেও চাই না। বড্ড বেশি কথা বলেন আপনি, মিস্টার জায়ান শিকদার। ছি, এসব মেয়ে মানুষদের লক্ষণ আপনার ভিতরে আছে। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মিস্টার রায়হান চৌধুরী। আপনি আমাদের লিমিটে থাকতে বলেছিলেন, এবার আমি বলছি আপনি আপনার লিমিটে থাকুন। আর শ্রাবন্তী আমার হবু বউ, তাই আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনার হস্তক্ষেপ না পড়লেই ভালো হয়। ওহ, মিস্টার জায়ান শিকদার, আমার সাথে গলার আওয়াজ নিচু করে কথা বলুন। আমি মানুষটা সুবিধার না। আমি চাই না আজ কোনো সিন ক্রিয়েট করতে। আপনি অলরেডি সিন ক্রিয়েট করেছেন মিস্টার রায়হান চৌধুরী। আপনি আপনার লিমিটে থেকে কথা বলুন। ও আমার হবু স্ত্রী, তাই এটাকে অন্তত বেহায়াপনা বলে না। আপনি বরং আপনার হবু স্ত্রীকে সামলান। জায়ান কি শুরু করলেন? চলুন আমরা ভেতরে যাই। হ্যাঁ চলো জানেমান। তারা 4 জন রায়হানকে পাশ কাটিয়ে একজন আরেকজনের হাত ধরে ভিতরে চলে যায়। আর রায়হান তখনও চোয়াল শক্ত করে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখে। তাদের গমন পথের দিকে তাকিয়ে রায়হান মনে মনে বলে, কুত্তার বাচ্চা, তোকে ছোট থেকে এত আদর যত্ন করে বড় করেছি অন্য নাগরের সাথে টলাটলি করার জন্য, তাই না? আজ সুযোগ থেকেও নেই বলে তোকে উঠতে দিছি। তবে যেদিন আমার খাঁচা বন্দি করব সেদিন থেকে তোর জীবন আমি নরক করে তুলব। রায়হান চৌধুরী বউ হয়ে পরপুরুষের সাথে ঘুরে বেড়াস, তাই না? রায়হান চৌধুরীর আমানত তোর রক্ষা করার কথা, আর তুই কি করছিস বান্দির বাচ্চা? আমি তো তোকে। কারো ডাকে রায়হানের হুঁশ ফিরে আসে। গলা শুনে বুঝতে বাকি নেই রায়হানের এটা কে হতে পারে। পেছনে না তাকিয়ে রায়হান বিড়বিড়িয়ে বলে, আবার সেই জঞ্জাট আমার পিছেই। এই মেয়ের দেখছি বিন্দু পরিমাণ লজ্জা নেই। এত কথা শোনাই তবুও পিছু ছাড়ে না। বেব, তুমি অন্যমনস্ক হয়ে কি ভাবছো? দেখো, আমি আজ শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে? ভালো। বেব, একটু তাকাও। এই শোন, একদম আমার সামনে নাটক করবি না। আমি বলেছিলাম না তোকে আমার কাছাকাছি না আসতে? আমি নির্লজ্জ দেখেছি, কিন্তু তোর মতো আর একটাও দেখিনি। বেব, তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে বিয়ে করবে বললে, তাহলে এখন এসব বলছো কেন?
রায়হান আর একটা কথা না বলে সেখান থেকে চলে যায়, আর মিতু সেখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলে, শ্রাবন্তী, তুমি আসলে অনেক ভাগ্যবতী। আজ তোমার কাছে সব আছে। দুই দুটো ছেলে তোমার জন্য মরতেও পারবে, আবার মারতেও পারবে, অথচ তুমি তাদের কাউকে ভালোবাসো কি না জানি না। আর আমি নিজের থেকেও তাকে বেশি ভালোবেসেও পেতে পারছি না। আমি চলে যাব খুব তাড়াতাড়ি। আমি জানি রায়ান আমাকে কখনোই বিয়ে করবে না, আর না তোমাকে কারোর হতে দিবে। তাহলে আমি জেনে শুনে কিভাবে তার থেকে তোমাকে সরিয়ে দেব? ভালোবাসার মানুষের সুখই তো আমাদের না পাওয়া ভালোবাসাদের সুখ। কথাগুলো বলেই মিতু চোখের পানি মুছে শ্রাবুর কাছে যায়। সেখানে গিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলে, শ্রাবুর দিকে তাকিয়ে বলে, তোমাকে আমি কি বলে ডাকবো? শ্রাবু নাকি শ্রাবন্তী? আপনার যেটা ইচ্ছে রাখতে পারেন। তাহলে আমি তোমাকে মায়াবতী বলি। কেন? আরে, আমি তো তোমার হবু ভাবি, তাই না? তাই তো ননদকে আদর করে মায়াবতী ডাকবো ভাবছি। তুমি সত্যি অনেক মায়াবতী। আমার ভাবি আছে, অযথা আর কোনো ভাবির দরকার নেই। এমন করছো কেন? চলো আমরা সেলফি তুলি। না, তার কোনো দরকার নেই। আর মিতু তাচ্ছিল্যের সাথে হেসে মনে মনে বলে, এত রাগ জেদ অভিমান আমার উপর, তাই না মায়াবতী? কিন্তু তোমার রাগ জেদ অভিমান যে কারণে, সে মানুষটা তো আমার না। সে তো আজও তোমাকেই ভালোবাসে। আমি আজ না হয় কাল তোমাকে সব সত্যি বলেই চলে যাব লন্ডনে। আমি যে আর পারছি না মায়াবতী। আমি যে তাকে পেয়েও পেলাম না। আমি এতটাই অভাগী। মিতু হতাশার নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে যায় নিজের রুমে। বর এসে গেছে শুনে শ্রাবু, জেরিন, সূর্য, সুমাইয়া, জায়ান, সায়াম, সাইফুল আরও বাকি সব ছোট সদস্যরা সবাই চলে যায় গেট ধরতে। এই যে আমাদের ভাইয়া থেকে হতে যাওয়া জিজু, তাড়াতাড়ি 1 লাখ ছাড়ুন তো মশাই। বড় জিজু আমাদের ধোকা দিয়ে 50,000 দিয়েছিল। আপনি 1 লাখ না দিলে ভেতরে প্রবেশ নিষেধ। কি বলছো শালিকা? আমি তোমাদের ধোকা দিয়ে 50,000 দিয়েছি? আমার জানেমান বলেছে, মানে এটা সত্যি জিজু, আপনি ধোকা দিয়েছেন। হ্যাঁ অবশ্যই, আপনার চেলাপেলারা আমাদের ঠকিয়েছে, সাথে আপনি। হ্যাঁ হ্যাঁ, এই অন্যায় মানবার নয়। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন বিয়ের গেটে কাউকে ঠকাবো না। সাইফুলের এই কথায় সবাই সাইফুলের দিকে ঘুরে তাকায়। সূর্যর আগে কটমট করে বলে, তোমার দেখছি আবারও বিয়ে করার শখ হয়েছে। সাইফুল এতক্ষণ সবাইকে তার দিকে তাকানো দেখে বোকা বনে যায়। সূর্যর কথায় বুঝতে পারে সে কি বলে ফেলেছে, তাই সে থতমত খেয়ে সূর্যকে বলে, মৃগবতী, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বলিনি। ওইটা মুখ ফসকে বেরিয়ে গেছে। সূর্য মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। সাইফুল দাঁত কেলিয়ে হেসে সূর্যকে সরি বলে। সাইফুলের এমন বাচ্চা সুলভ কাণ্ড দেখে সবাই একসাথে হেসে ওঠে। তারা আর দেরি না করে রাফিতের থেকে টাকা আদায় করে ভিতরে নিয়ে যায়। মেহমানদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই বিয়ে পড়ানোর কাজ শুরু হয়। বিয়ে পড়ানোর এক পর্যায়ে রাফিত বুঝতে পারে তার জুতো নিখোঁজ। তাই সে জায়ানকে ডেকে বলে, ভাই জুতো মিসিং। জায়ান এটা শুনেই বুঝে যায় এটা তার জানেমান আর জেরিনের কাজ। তাই সে রাফিতের অবস্থা বুঝে মুখ টিপে হাসে। গেটের 1 লাখ আদায় করেছে, এখন আবার কত আদায় করে এটা ভেবেই রাফিত চুপসে যাচ্ছে। আর জায়ান তাকে দেখে হাসছে। জায়ানের হাসি দেখে রাফিতের মুখটা কাদো কাদো করে ঠোঁট ফুলিয়ে জায়ানের দিকে তাকায়। জায়ান গলায় হাত ছুরির মতো করে টান দিয়ে বুঝায়, রাফিত ভাই তুই শেষ। রাফিত যেন পারছে না হাত পা ছুঁড়ে কাঁদতে। তাদের বিয়ে পড়ানো শেষ হতেই রাফিত উঠে দাঁড়িয়ে বলে, আমার জুতো লাগবে না, রোজ চলো এভাবেই যাব। রাফিতের কথা কেউ কিছু বুঝলো না, তাই একে অপরের দিকে তাকিয়ে বিথি রাফিতকে বসিয়ে দিয়ে বলে, পাগল হয়ে গেলি নাকি? কি বলছিস? এই, এখন থেকে তুমি বলার অভ্যাস করো। আর তোমাদের আদরের বোন আর তার বেবি জেরিন আমার জুতো গায়েব করেছে, এই দেখো। রাফিত কথাটা বলে পা উঁচু করে দেখায়। এতক্ষণে সবাই বুঝে ফেলে খানবাড়ির দুষ্টুটা জুতো চুরি করেছে, তাই সবাই মিটিমিটি হাসছে। বিথিও মুখ টিপে হাসছে। তাকে হাসতে দেখে রাফিত আবারও বলে, এই বউ, একদম হাসবে না, আমার জুতো লাগবে না, তুমি হলেই চলবে। চলো যাওয়া যাক। টাকা দিয়ে জুতো নিয়ে তারপর বউ নিয়ে যাবেন? তার আগে বউ নেওয়ার চিন্তাটাও মাথায় আনবেন না জিজু। খানবাড়ির মেয়েকে টক্কর দেয়া এত সোজা নয় জিজু। ও আমার দ্বিতীয় বউ, এমন করো না।
শ্যাবু পাখি। রাফিদের দ্বিতীয় বউ বলায় শ্রাবণ নাক মুখ কুঁচকে বলে, ছি, আমি কেন সেকেন্ড হ্যান্ড জামাই নিব? আমার জামাই হবে পিওর ভার্জিন, কোনো সেকেন্ড হ্যান্ড চলবে না। শ্রাবুর কথায় জায়ান এক ধাপ এগিয়ে বলে, একদম তাই। এই জানেমান, আমি কিন্তু একদম পিওর ভার্জিন। তোমার হাতের ছোঁয়া পাবো বলে নিজেকে 26 বছর ধরে প্রোটেক্ট করে রেখেছি। এই জায়ান, আপনি আবার কি শুরু করলেন? নিজের নির্লজ্জ মুখটা বন্ধ রাখুন আর জিজুর থেকে টাকা আদায় করে দিন। ঠিক আছে জানেমান, তুমি ওয়েট করো, আমি টাকা দিয়ে দিচ্ছি। ওকে, ওয়েট করছি, তাড়াতাড়ি এনে দিন। ওকে জানেমান। জায়ান এটা বলেই রাফিদের কাছে যেতে নিয়েও আবার শ্রাবুর কাছে গিয়ে বলে, কিন্তু জানেমান, কত টাকা দিতে হবে সেটা তো বললে না। বেশি না, 50,000 দিলেই হবে। ওকে জানেমান। জায়ান 50,000 টাকার কথাটা মাথায় আসতেই আবারও পিছু ফিরে তুতলিয়ে বলে, কি 50,000 টাকা? তাও সামান্য জুতোর জন্য? চিন্তা করবেন না, আপনার সময় 1 লাখ নিব। এটা কিন্তু ঠিক না জানেমান। আমি ওই ব্যাটার থেকে তোমাকে 50,000 আদায় করে দিব। তবুও আমার মতো অদমকে অত্যাচার করো না। 1 লাখ না, 1,50,000 নিব। এই না না, আমি যাচ্ছি। এটা মেয়ে নাকি ধালি লঙ্কা, কথা বললেই টাকার পরিমাণ বাড়াচ্ছে। তাদের দুজনের খুনসুটি দেখে সবাই হাসতে থাকে। আর জায়ান গিয়ে রাফিদের থেকে 50,000 আদায় করে এনে শ্রাবুকে দেয়, আর শ্রাবুরা রাফিদের জুতো দিয়ে দেয়। কোণে বিদায়, এটা যেন এক মায়ের বুক ছিঁড়ে তার নারী ছেঁড়া ধন নিয়ে যাওয়া। বাবার আদরের রাজকন্যাটা বাড়ির মেহমান হয়ে যায়। ভাই বোনের ভালোবাসার থেকে দূরত্ব বেড়ে যায়। বিথি কান্না করছে, সাথে তার ভাই বোন, মা, খালা, মামা, মামিও কান্না করছে। মিতুও আজ কান্না করছে। কিন্তু কেন কান্না করছে? তার তো কান্না করার কথা না। আজ হয়তো বিথির বাবা বেঁচে থাকলে বলতো, তোমরা আমার কলিজার টুকরো মেয়েটাকে নিয়ে যেও না, আমার মাকে তোমরা আমার থেকে দূরে করে দিও না। খানবাড়ির সকলেই কান্না করছে। তাদের বাড়ির আদরের মেয়েগুলো এক এক করে পরের ঘরে চলে যাচ্ছে। আজ আবারও এক মেয়েকে নিয়ে যাবে তালুকদার বংশের ছেলে রাফিদ তালুকদার। বরাবরের মতো মুক্তার খান এগিয়ে এসে রাফিদের হাত ধরে বলে, আমার বাপ মরা মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ওকে বোঝা মনে হলে আমার বাড়ির মেয়েকে আমার বাড়ি আবার ফেরত দিও। কখনো গায়ে হাত তুলো না। অনেক আদর যত্নে বড় করেছি মেয়েদের। এটা বলতে বলতে মুক্তার খান চোখে পানি আড়াল করে বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখ মুছে। মামার কান্না যেন বিথির সহ্য হলো না, তাই সে দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরে বলে, মামা, আমাকে যেতে দিও না। তুমিও তো আমার আরেক বাবা। আমি বাবার আদর খুব কম পেয়েছি। তুমি আমাকে কখনো বাবার অভাব বুঝতে দাওনি, তবে আজ কেন আমাকে অন্যের বাড়ি দিয়ে দিচ্ছ? ও মামা, আমাকে রেখে দাও না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। মুক্তার খান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি এবার শব্দ করে কান্না করলেন। তাদের কান্না দেখে ভাই বোনেরা সবাই এসে বিথিকে জাপটে ধরে কান্না করতে থাকে। শ্রাবুর রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে। সে কান্নার জন্য ঠিকমতো শ্বাস নিতে পারছে না। এটা মিতু দেখতে পেয়ে রায়হানকে সাথে সাথে ফোন দিলে রায়হান 5 মিনিটের মধ্যে সেখানে আসে। আর এদিকে শ্রাবুর অবস্থা জায়ানও নোটিস করে, তাই দুজনেই ছুটে আসে শ্রাবুকে সামলাতে। কিন্তু রায়হান আসার আগেই জায়ান শ্রাবুকে ধরে ফেলে। এতে রায়হানের রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। সে রক্তচক্ষুতে তাকিয়ে থাকে তাদের দিকে। জায়ান কিছুটা হলে আজ করে রায়হানকে দেখে। এদিকে বিথিকে গাড়িতে উঠিয়ে বিদায় জানিয়ে সবাই বাড়িতে প্রবেশ করতেই দেখতে পায় শ্রাবুর শ্বাসকষ্ট হচ্ছে। তাই জায়ান আর দেরি না করে শ্রাবুকে পাজা কোলে করে নিয়ে ড্রয়িং রুমের সোফায় শুয়ে দেয়। সুমাইয়া তাড়াতাড়ি করে শ্রাবুর রুম থেকে গ্যাস এনে মুখে দেয়। মিনিট 5 পর শ্রাবু ঠিক হলে সেখানেই ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। তাই জায়ান আবারও পাজা কোলে নিয়ে শ্রাবুকে রুমে শুয়ে দিয়ে আসে। আধ ঘন্টা পর হঠাৎ কেউ শ্রাবুর রুমে প্রবেশ করে শ্রাবুর মাথাটা নিজের বুকে নিয়ে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে শ্রাবুর কানের কাছে মুখটা নিয়ে বলে, অশান্ত বুকে শান্ত নদীর ঢেউ তুই, আমার বুক পকেটের তাজা গোলাপ তুই, আমার ক্লান্ত হৃদয়ের ক্লান্তি হরণী তুই, আমি ভালোবাসার লোভী। তুই জানিস পাখি, লন্ডনের চেলসি শহরের প্রতিটা কোনায় কোনায় জানে আমি তোকে প্রতিটা মুহূর্তে কতটা চেয়েছি। 5টা বছর বুকের বাঁ পাঁজরে পাথর রেখে নিজে শক্ত করে রেখেছিলাম। ভেবেছিলাম তোকে ভুলে যেতে পারবো,
কিন্তু তুই তো আমার আত্মার সাথে মিশে গেছিস, তোকে কি করে ভুলবো পাখি। এতটুকু বলে রায়হান দীর্ঘশ্বাস ফেলে শ্রাবুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে শ্রাবুকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। শ্রাবু গ্যাস নেওয়াতে এতটাই ঘুমিয়ে বিভোর ছিল যে রায়হানের কথা বা জড়িয়ে ধরা কিছুই বুঝতে পারেনি।